নমস্কার। গল্পকথক রীতি চ্যানেলে আমি রীতি চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। আজকে পরিবেশ ও পরিস্থিতি আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে। কোনো কাজ আমরা সুস্থ অথবা ইতিবাচক মন নিয়ে শুরু করলেও পরিবেশ যদি নেতিবাচক হয় তাহলে সেই কাজ আমরা সুস্থভাবে সম্পন্ন করতে পারি না। কখনো কখনো মানুষের জীবন আমূল বদলে যায় এই নেতিবাচক পরিবেশের জন্য। প্রচেতগুপ্তের লেখা সখী গল্পটি শুনলে আপনারা বুঝতে পারবেন পরিবেশ পরিস্থিতি একটি মানুষকে যেমন সমাজের শীর্ষে পৌঁছে দেয়, তেমনি কিছু মানুষকে বাধ্য করে সমাজের সঙ্গে আপোষ করে থাকতে। তো চলুন শুরু করি আজকের গল্প সখী। সুপর্ণার গোটা শরীরটা কেঁপে উঠল। মনে হলো ব্যালেন্স হারিয়ে এক্ষুনি পড়ে যাবে। সোফার হাতলটা কোনো রকমে চেপে ধরল সে। মহিলা মাথা নামিয়ে টেবিল থেকে কাপ ডিশ তুলতে তুলতে বলল, বৌদির কি শরীর খারাপ লাগে? মাথা ঘোরে? সুপর্ণা সোফায় বসে পড়েছে, নিজেকে সামলাতে চেষ্টা করছে। মুখ না তুলে বলল, না না, আমি ঠিক আছি। মহিলা শান্ত গলায় বলল, তা দাদাবাবুর রাতে রুটি করে রাখবো তো? কি উত্তর দেবে সুপর্ণা বুঝতে পারছে না। তার মাথার ভিতরটা তালগুল পাকিয়ে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে। জল খাওয়া দরকার, ঠান্ডা এক গিলাস জল। কিন্তু তার থেকেও আগে দরকার এই মানুষটাকে সামনে থেকে সরানো। কিন্তু কিভাবে সরাবে? চলে যেতে বলবে? বললে কি বলবে? তুমি আমার সামনে থেকে সরে যাও। মহিলা আবার বলল, আমি কি রুটি করে রাখবো বৌদি? সুপর্ণা অন্যদিকে মুখ ঘুরিয়ে কোনো রকমে বলল, হ্যাঁ করে রাখো। আপনি কি রাতে রুটি খান? সুপর্ণার কথা বলতে ইচ্ছে করছে না, তবু তাকে বলতে হলো। নিজেকে সামলাতে সামলাতে বলল, না না, শুধু দাদাবাবুই খান। তাহলে আপনার জন্য ভাত বসাই? না থাক, আমি আজ রুটিই খাবো। সকালে মহিলা যখন আসে তখন সুপর্ণা ভীষণ রকম ব্যস্ত। অফিসের দেরি হয়ে গেছে। আজকাল অফিসে দেরি হয়ে গেলে ম্যানেজ দেওয়ার উপায় নেই। অনেক রকম ফ্যাকরা হয়েছে। খাতাটা তার বালাই উঠে গেছে, কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়। তাছাড়া কিছুদিন হলো কাজের চাপ খুব বেড়েছে। অনেকেই বলছে কাজের চাপ বেড়েছে মানে এবার প্রমোশন হবে। প্রমোশন না ছাই, প্রতিদিন একটা করে প্রজেক্ট রিপোর্ট দেখতে হচ্ছে, মুখ তোলবার সময় নেই। রোজই 7:30 8টায় বেজে যাচ্ছে। যাওয়ার সময় নির্মল অফিসে নামিয়ে দেয়, ফেরবার সময়ও এতদিন নির্মল তুলে আনতো, আজকাল আর হয় না। বাড়ি ফিরে নির্মল ড্রাইভারকে দিয়ে আবার গাড়ি পাঠায়, নইলে সুপর্ণা মেট্রো ধরে নিজেই চলে আসে। আজ সকালে যখন ফ্ল্যাটের বেল বাজলো তখন সুপর্ণা অফিসের কাগজপত্রে চোখ বোলাচ্ছে। নির্মল সকালে বেরিয়ে গেছে, অফিস থেকে গাড়ি এসেছিল। ওদের বস এসেছে চেন্নাই থেকে, তাকে নিয়ে হাওড়ার কোথায় একটা সাইটে যাওয়ার কথা। এই কটা দিন ওরও ঝামেলা আছে, ছুটে ছুটে বেড়াতে হবে। বিরক্ত মুখে সুপর্ণা দরজা খুলল। অফিস বেরোনোর মুখে কারোর আশা সব থেকে বিরক্তকর। এই সময় এক একটা মুহূর্তের দাম অনেক। রোগা পাতলা ধরনের এক মহিলার দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, হাতে একটা চটের থলি। ঢোক গিলে বলল, আমাকে সন্তোষপুরের মাসিমা পাঠিয়েছেন। আপনি কি এই বাড়ির বৌদি? মাসিমা আপনাকে এই চিঠিটা দিয়েছেন। মহিলার মুখের দিকে ভালো করে না তাকিয়েই সুপর্ণা দ্রুত কাগজের টুকরোটা খুলল। তাতে লেখা, কাল রাতের কথা মতো একে পাঠালাম। তুমি কথা বলে দেখে শুনে বুঝে নাও, আর প্রয়োজনে আমাকে ফোন করো। আশীর্বাদ জানবে, মা। নিমেষে সুপর্ণার মুখ থেকে বিরক্তিভাব উধাও। উফ, শেষ পর্যন্ত তাহলে পাওয়া গেল।
না, এই বয়সেও মা করিতকর্মা আছে। মুখে সামান্য হাসি নিয়ে সে এবার মহিলার দিকে ভালো করে তাকালো, বলল, এসো এসো, ভেতরে এসো। 10 দিন হলো আগের মেয়েটি কাজ ছেড়ে চলে গেছে। তার নাকি হঠাৎ বিয়ে ঠিক হয়েছে। তারপর থেকে সুপর্ণা চোখে অন্ধকার দেখছিল। কিভাবে ঘর আর অফিস সামলাবে বুঝে উঠতে পারছিল না। স্বামী স্ত্রী দুজনকে বেরোতে হয় সকালে, অফিসেই লাঞ্চ, কোনোদিন আবার তাও হয় না। কিন্তু শ্বশুরমশাই তো আছেন, তার খাওয়া দাওয়াও আছে। 2 দিন অফিসে বেরোনোর আগে শ্বশুরমশাইয়ের জন্য রান্না করতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা সুপর্ণার। আপাতত পাড়ারই এক হোম সার্ভিসের সঙ্গে ব্যবস্থা হয়েছে। টিফিন ক্যারিয়ারে একবেলার খাবার দিয়ে যাচ্ছে। দুপুরে নিজে নিজে নিয়ে শ্বশুরমশাই খেয়ে নিচ্ছেন। তবে সেই খাবার তার একেবারেই পছন্দ নয়। সুপর্ণা বাড়ি ফিরলেই অভিযোগ শুনতে হচ্ছে, নুন ঝালের অভিযোগ। নির্মলও চাইছে না এটা বেশি দিন চলতে থাকুক, কিন্তু উপায় কি? তাছাড়া শুধু তো রান্না নয়, বাকি কাজও আছে। বাসন ধোয়া থেকে ঘর ঝাড়পোছ সবই তো পড়ে রইল। ফ্ল্যাট বাড়িতে হুট বলতে আলাদা আলাদা লোক নিয়ে নেওয়া যায় না। রাতে ফিরে এসে খানিকটা সামলাচ্ছিল সুপর্ণা, কিন্তু বেশিটাই পড়ে থাকছিল। সব মিলিয়ে একটা বিপর্যয়ের মতো। সন্তোষপুরে বারবার টেলিফোন করে মাকে তাগাদা দিয়েছে সুপর্ণা। কি গো, এখনো পেলে না? একটা কাজের লোক পেতে এত সময় লাগছে তোমার? সত্যি মা, তোমার বয়স হয়ে গেছে। বলেছি তো এনি অ্যামাউন্ট, যা টাকা লাগে দেব। গুছিয়ে সব কাজ করতে হবে। রাত দিনের একটা লোক না হলে এবার কিন্তু আমাকে চাকরি ছাড়তে হবে। মলিনা দেবী মেয়ের কাজের লোক নিয়ে গত কয়েকদিন ধরে খুবই চিন্তিত ছিলেন। মাত্র 7 দিনেই তিনি 17 জনের ইন্টারভিউ নিয়ে ফেলেছেন, কিন্তু কাউকেই পছন্দ হয়নি। মেয়ের বাড়িতে লোক দেওয়ার অনেক ঝামেলা, যাকে তাকে তো পাঠিয়ে দেওয়া যায় না। 3 মাস আগে নাতনি পুনেতে পড়তে চলে যাওয়ার পর অত বড় ফ্ল্যাটে এখন লোক বলতে মোটে 3 জন। মেয়ে, জামাই, তারপর তার বুড়ো শ্বশুর। তার থাকা না থাকার সমান। চোখে কম দেখেন, ইদানিং নাকি কানেও শুনতে অসুবিধা হচ্ছে। একটা কথা 2 বার করে বলতে হয়। সুতরাং সবার আগে খেয়াল রাখতে হবে কাজের লোক যেন চোর ডাকাত না হয়। বাপরে, কাগজে রোজ যা সব বের হয়। মলিনা দেবী তাই সাবধানে এগোতে লাগলেন। দিন 3 বাদে মেয়েকে অফিসেই ফোনে ধরলেন তিনি। এই, একটা বাচ্চা মেয়ে পেয়েছি, বছর 12 বয়স। ওর মা আমাদের পাশের বাড়িতেই ঠিকে কাজ করে। ভয় নেই, চুরিচামারি করবে না। রাখবি না কি সুপু? মা, বাচ্চা দিয়ে কি হবে আমার? তাকে কাজ শেখানোর সময় নেই আমার কাছে। আর তাছাড়া 12 বছরের মেয়ে কি শিখবে? মা, উই নিড অ্যান এজড পারসন, একজন বয়স্ক কেউ যে রান্না জানবে, সংসারের আর 5টা কাজ জানবে। শ্বশুরমশাইকে দরকার হলে একটু ওষুধটুকুও এগিয়ে দিতে পারবে। ছোট মেয়ে এসব পারবে বলো? ট্রেনিংয়ের কোনো ব্যাপার নেই, রেডিমেড একজনকে দাও। থাম তো, রেডিমেড বলে চেঁচালেই তো হবে না। তুই যেরকম বলছিস সেই রকম পেতে গেলে কত মাইনে চাইবে বলতো? মা, এনি অ্যামাউন্ট, যত খুশি মাইনে হোক। টাকা পয়সা নিয়ে তোমাকে মাথা ঘামাতে কি আমি বলেছি? তুমি শুধু খোঁজ করে পাঠিয়ে দাও। সেই খোঁজ অবশেষে পাওয়া গেছে। কাল রাতে অফিস থেকে ফেরবার পরপরই সুপর্ণা মায়ের ফোন পেল। মলিনা দেবীর উত্তেজিত অথচ হাসি হাসি গলা। এই সুপু, একজনকে পেয়েছি, ঠিক তোদের যেমন দরকার তেমন। ঘরের কাজ সব জানে। শুনলাম নিরামিষ রান্নার হাতও নাকি ভালো। তো শ্বশুরমশাই তো আবার ওসব খেতে ভালোবাসেন। বাটি চচ্চড়ি, ছেঁচকি, ধোকার ডালনা। উনি খুব খুশি হবেন। মেয়েটা আজ এসেছিল। মেয়ে না বলে মহিলা বলাই ভালো। এই ধর তোরই বয়সী, 2-1 বছর এদিক ওদিক হতে পারে। তবে আজকাল তো আর চেহারা দেখে মেয়েদের বয়স ধরা যায় না। উফ মা, কাজের লোকের বয়সের এত ডিটেলস দিয়ে আমার কি হবে বলো তো? ছেলে মানুষ নয়, এটাই আসল কথা। বয়স বেশি মানে সংসার বুঝতে পারবে।
আমি তো ওই রকমই খুঁজছি। মেয়ের বাধাতে মলিনা দেবী বিন্দুমাত্র দমলেন না। তিনি বলেই চললেন, আরে শুধু বয়স্ক নয়, দেখি তো মনে হলো বেশ ভদ্রসভ্য। আজকাল অবশ্য মনে হয় পরে দেখা যায় আসল ঘটনা অন্যরকম। তবে বেশি কথা বলে না, চুপচাপ ধরনের। কাজের লোক বেশি ট্যাঁক ট্যাঁক করলে আমার আবার অসহ্য লাগে। সুপর্ণা খুশি হয়ে বলল, তোমার অসহ্য লাগবার কি আছে মা? কাজ তো তোমার বাড়িতে করছে না, আমার বাড়িতে করবে। অসহ্য লাগলে আমাদের লাগবে। আর তাছাড়া এই বাড়িতে ট্যাঁক ট্যাঁক করবার মতো কি আছে? শ্বশুরমশাই তো নিজের মতো বই আর টিভি নিয়েই পড়ে থাকেন। ঠিক সময় খাবার পেলেই সন্তুষ্ট। ওই সব নিয়ে তুমি ভেবো না। মলিনা দেবীর সমস্যা হলো, মেয়েকে টেলিফোন করলেই তিনি গল্প ফেঁদে বসবার ঢঙে কথা শুরু করেন। যে কথা চট করে সেরে নেওয়া যায় সেই কথা তিনি শুরু করতেই দীর্ঘক্ষণ লাগিয়ে দেন। আজও তাই করছেন। বললেন, তা অবশ্য ঠিকই বলেছিস, তোদের বাড়িতে এখন আর কথা বলবার তেমন লোক কই। মিমি চলে যাওয়ার পর তো বাড়ি ফাঁকা। এইটুকু মেয়েকে বাইরে পড়াতে পাঠাবার যে কী ছিল আমি বাবা বুঝি না। এই তো সেই দিনও স্কুলে যাচ্ছিল। যাই হোক, ফাঁকা বাড়িতে আবার লোক দেওয়া বিপদের। আমি অবশ্য এই মহিলার ঠিকানা ফিকানা সব লিখে রেখেছি। বাইপাসের আশেপাশে কোথায় যেন থাকে বলল। ভেবেছি একদিন লোক পাঠিয়ে খবর নেব, সত্যি বলছে না মিথ্যে তাও তো দেখা দরকার। মা, ওসব কথা এখন ছাড়ো, তোমার সবটাতেই ভয়। কালই তুমি ওকে পাঠিয়ে দাও, কাল থেকেই শুরু করুক। আজকাল এফিশিয়েন্ট কাজের লোক ফাঁকা বসে থাকে না। আমি এখন ছাড়ছি, এই মাত্র অফিস থেকে ফিরলাম, খুব টায়ার্ড। তোমার সঙ্গে আর বকর বকর করতে পারছি না। সুপর্ণা চাইলেও মলিনা দেবী টেলিফোন ছাড়তে চাইছেন না। বললেন, আহা, আগে ভালো করে শুনে নিবি তো। মাইনে টাইনের কথা তুই আবার আগ বাড়িয়ে বলতে যাস না। কদিন কাজ টাজ দেখে তারপর বলবি। বললি এক গাদা টাকা, তারপর দেখলি কাজে লবডঙ্কা। সেই রকম হলে আমিই বলে দেব। সে বিলক্ষণ। তবে দেখো দড়াদড়িতে আবার বেঁকে না বসে। শোন না, একটা ভালো কথা সুপু, এই মেয়ের পেটে আবার বিদ্যেও আছে। বিদ্যে আছে? হ্যাঁ রে, ক্লাস 8 না 9 অবধি পড়েছে। তো শ্বশুরমশাইয়ের ওষুধের নামটামও পড়তে পারবে। মিথ্যেও হতে পারে, হলেই বা কি, ওকে দিয়ে তুই তো আর মেয়ে পড়াচ্ছিস না। নির্মল আসতেই সুপর্ণা খবরটা জানালো। নির্মল বলল, শুনে তো ভালোই লাগছে। এখন দেখো শেষ পর্যন্ত করে কি না। করলেও বেশি দিন থাকবে না। যা কোয়ালিফিকেশন শুনছি তাতে এই ধরনের লোক এক জায়গায় বেশি দিন থাকে না, বেশি টাকায় কাজ চেঞ্জ করে। তুমি মাইনে টাইনে নিয়ে বেশি আবার বার্গেন করতে যেও না। তোমার মাকেও বলে দিও, উনি আবার বেশি কড়া হতে গিয়ে কেঁচিয়ে না ফেলেন। এই, আমার মায়ের নামে একটাও কথা বলবে না। এমন চমৎকার একটা লোককে খুঁজে দিল। সেই চমৎকার লোক এসে গেছে। সুপর্ণার অনেকটা নিশ্চিন্ত লাগছে। কাগজপত্র ব্যাগে ঢোকাতে ঢোকাতে সে দ্রুত কথা বলতে লাগলো। নাম কি তোমার? শান্তি। আপনি বৌদি আমায় বাতাসির মা বলে ডাকবেন। তোমার মেয়ের নাম বুঝি বাতাসি? হ্যাঁ বৌদি, বড় মেয়ের নাম বাতাসি, আরও দুটো আছে। বারে, তাহলে তোমার সংসার তো বেশ বড়ই দেখছি। তা বাতাসির মা, আজ থেকেই তাহলে কাজ শুরু করে দাও। এ বাড়িতে নিজের মতো করে কাজকর্ম সব বুঝে নিতে হবে, কিন্তু একটু আমি দেখিয়ে টেকিয়ে দিচ্ছি, ব্যাস এই পর্যন্তই। আর মায়ের কাছ থেকে সব শুনেছ তো? হ্যাঁ বৌদি, সব শুনে নিয়েছি। ঘরের একপাশে হাতের থলিটা রাখতে রাখতে বাতাসির মা বলল। সুপর্ণা আর চোখে একবার সেদিকে তাকালো। মনে হচ্ছে ভিতরে কিছু আছে। নিশ্চয়ই শাড়ি টাড়ি এনেছে। আজ সকালে তেমন কিছু তোমাকে করতে হবে না, শুধু এই ঘরটরগুলো চিনে নাও। ওপাশে একটা ঝাড়ন আছে, পারলে এই বুক র্যাক, শোকেস, তারপর টেবিল, এগুলো একটু ঝেড়ে টেরে রাখো। তবে জিনিস কিন্তু কিছু সরিও না, তোমার দাদাবাবু আবার রাগ করেন। এসো, রান্নাঘরটা আগে দেখিয়ে দিই। তুমি গ্যাস জ্বালতে পারো তো বাতাসির মা? হ্যাঁ বৌদি, গ্যাস ওভেন, কাপড় ধোয়ার মেশিন সবই পারি। আগের বাড়িতে মশলা বাটার মেশিন ছিল, সেটাও তো আমিই চালাতাম। ভেরি গুড।
তুমি মিক্সিও চালাতে জানো তাহলে? কোনো চিন্তাই রইল না আমার। তবে সব কাজে কিন্তু সাবধানে করবে। অনেকটা সময় আমরা বাড়িতে থাকি না, চট করে কাউকে দরজা খুলে দেবে না। আর শ্বশুরমশাইকে বিকেলে চা করে দিও। কটা দিন ফ্লাস্কের চা খেতে হয়েছে মানুষটাকে, তো ওনার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিয়ে এবার আমি বেরিয়ে যাব। আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি, আর বাকি কথা সন্ধেবেলা ফিরে এসে হবে। বৌদি, একটা কথা ছিল। এতক্ষণ পর মহিলার দিকে ভালো করে তাকালো সুপর্ণা, আর তাকাতেই চমকে উঠল। মুখটা যেন চেনা চেনা লাগছে। আগে কোথাও দেখেছে নাকি? কালোর ওপর দেখতে খারাপ নয়, চটক না থাকলেও আলগা একটা শ্রী আছে। দীর্ঘ অভাব অনটনে এই ধরনের মেয়েরা সাধারণত সব রকম সৌন্দর্য হারিয়ে ফেলে। এই মহিলা পুরোটা হারায়নি, তবে খুব ভাবলে মনে হচ্ছে এই মুখ তার আগে যেন দেখা। কোথায় দেখেছে? বাতাসির মা আবার বলল, বৌদি, একটা কথা ছিল। বলো, কি কথা? মাইনের কথা তো, সে না হয় সন্ধেবেলা ফিরে এসে বলবো। না বৌদি, মাইনের কথা নয়। বলছি বৌদি, আমি কিন্তু রাতে বাড়ি চলে যাব। মাসিমাকে আমি বলেছি, মেয়েরা তো বাড়িতে থাকে, যাদবপুরের ওই দিকটা তো ভালো নয়। ঠিক আছে, তাই যেও। সকাল সকাল চলে আসতে পারবে তো? খুব সকালে আসতে হবে কিন্তু, আমাদের ব্রেকফাস্ট করতে হবে। হ্যাঁ বৌদি, পারবো। সুপর্ণা আরও নিশ্চিত হলো বাতাসের মাকে সে অবশ্যই আগে কোথাও দেখেছে। কোথায় দেখেছে জায়গাটা মনে পড়ছে না। মায়ের ওখানে? জিজ্ঞেস করবে? থাক, প্রথম দিন এই ধরনের কথা বললে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে, পরে কোনো সময় করা যাবে। তার আগে নিজে থেকে মনে পড়ে গেলে তো ভালোই। অনেক সময় এই রকম হয়, মানুষকে চেনা লাগে কিন্তু কিছুতেই মনে পড়ে না মানুষটা কে, একটা খচখচ করতেই থাকে। অফিসে সারাক্ষণ এই খচখচ ভাবটা রয়ে গেল সুপর্ণার। একটা চাপা ধরনের অস্বস্তি। কাজে মন দিলেও চোখের সামনে মুখটা ভেসে উঠছে বারবার। এই সময় মোবাইলে নির্মলকে ধরল। ফোন ধরেই নির্মল বলল, কি, লোক এসেছে? হ্যাঁ এসেছে, সকালে অফিসে বেরোনোর সময় এলো। কেমন বুঝলে? ভালোই তো মনে হলো। কাজকর্ম সব জানে তো বলছে। বাবার ওষুধ, খাবার দাবার সবই তো বলে দিলাম। আজকের দিনটা হোম সার্ভিস কন্টিনিউ করেছি। তুমি আজ ফেরবার সময় বাজার করে এনো, কাল থেকে ওই রান্না করবে। কদিন গেলে আরও বুঝতে পারবো। ভেরি গুড, টিকে গেলে তো ভালোই। একটা ঘটনা ঘটেছে জানো তো। এর মধ্যেই ঘটনা? হ্যাঁ, মেয়েটাকে না কেমন চেনা চেনা লাগলো। এটা আবার কি ঘটনা? চেনা চেনা তো লাগতেই পারে, হয়তো আগে কোথাও দেখেছিলে। সেটাই তো সমস্যা। কোথায় দেখেছিলাম মনেই করতে পারছি না। একটু আগে সন্তোষপুরে ফোন করেছিলাম, মাকে জিজ্ঞেসও করলাম ও বাড়িতে কখনো দেখেছি কিনা। মা বলল না, আগে কোনোদিন আসেনি। একটা আনইজি ফিলিংস হচ্ছে। উফ, ছাড়ো তো সুপর্ণা, তোমার যত সব পাগলামি। মনে করতে পারছো না তো পারছো না, এটা মাথা ঘামানোর মতো কোনো সাবজেক্ট হলো? এইরকম তো আমাদের কত হয়। তোমার হয় না? চেনা লাগলেও স্পট করা যায় না, রাস্তাঘাটে অফিসে হরদম হচ্ছে। ফালতু জিনিস নিয়ে আননেসেসারি মাথা ঘামিও না। সুপর্ণা ফোনটা ছেড়ে দিল। ভাবল, সত্যি তো, এটা নিয়ে ভাবনার কি আছে। একটা কাজের মহিলাকে চেনা চেনা লেগেছে বলে চিন্তিত হওয়া সত্যিই হাস্যকর একটা ব্যাপার। বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে ফাইল খুলে প্রজেক্ট রিপোর্টটা বের করল সুপর্ণা। রিপোর্ট অনেক বড়। এত বড় রিপোর্ট পড়ে শেষ করতে অনেক সময় লেগে যাবে, অর্থাৎ আজও বাড়ি ফিরতে দেরি। চেষ্টা করলেও মাথা থেকে ঝেড়ে ফেলতে পারল না সুপর্ণা। লাঞ্চ টাইমে মিসেস সান্যালকে ধোসা খেতে খেতে ঘটনাটা বলে ফেলল। মিসেস সান্যাল হেসে বললেন, আচ্ছা, এরকম তো হতেই পারে সুপর্ণা। তোমার ওই বাতাসা না বাতাসির মাকে আসলে তুমি চেনোই না। তোমার অন্য কোনো চেনা মহিলা হয়তো ওরকম দেখতে হতে পারে না।
তুমি যা বলছো তাতে তো মনে হচ্ছে দ্যাট ওম্যান ইজ নট লাইক সো কল্ড মেড সার্ভেন্ট, আর 5 জন কাজের লোকের মতো নয়। একটা ভদ্র সভ্য আমাদের ঘরের মতো ব্যাপার আছে, তাহলে সেটা হতেই পারে। সুপর্ণার যুক্তিটা খারাপ লাগলো না। অনেক সময় দুটো মানুষকে অনেকটা একই রকম দেখতে হয়, পুরোটা একরকম নয়, খানিকটা, চোখটা বা চিবুকের কাজটা অথবা তাকানোর কায়দা, হয়তো সেই কারণে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছে সে। কফির মগ নিয়ে নিজের ডেস্কে ফিরে এলো সুপর্ণা। রাঁচিতে থাকার সময় এইরকম একটা মজার ব্যাপার ছিল। নির্মলের অফিসে 2 জন পিয়নেরই ভুরু ছিল জোড়া, চট করে আলাদা করা যেত না। একজন কোনো দোষ করলেই বলতো হাম নেহি উসনে কিয়া। প্রথম প্রথম তা নির্মলরা মহাল ঝামেলায় পড়ত। গলার আওয়াজ শুনে বুঝতে হতো কোনটা কে। আচ্ছা, এই মহিলার গলার আওয়াজ শুনলে কিছু মনে পড়বে না? পড়তেও তো পারে। সুপর্ণা অপারেটরকে বাড়ির লাইন ধরে দিতে বলল। অনেকক্ষণ বেজে যাওয়ার পর শ্বশুরমশাই টেলিফোন তুললেন। ইদানিং এই একটা মুশকিল হয়েছে, শ্বশুরমশাইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলতে হলে বেশ জোরে কথা বলতে হয়। অফিসে বসে সবার মাঝখানে জোরে কথা বলা যায় না। তবু সুপর্ণা যতটা সম্ভব চেঁচিয়ে বলল, বাবা, হ্যাঁ বাবা, সব ঠিক আছে তো? বৃদ্ধ রাগ রাগ গলায় বললেন, কি ঠিক আছে? একেবারেই ঠিক নেই। কি লোক রেখেছ বৌমা? চায়ে গাদাখানেক চিনি দিয়েছে, এখন আবার লুচি করতে রান্নাঘরে গেছে। আমি বলেছি খবরদার 4টের বেশি করবে না, বেশি কড়া ভাজার দরকার নেই। সঙ্গে কয়েকটা আলু ভেজে দাও, ভাজা আলুতে একটা কাঁচা লঙ্কা দিও। সুপর্ণা খুশি হলো। বাতাসির মা শ্বশুরমশাইকে দেখছে, তাহলে এটাই অনেকখানি। টেলিফোন ছেড়ে সুপর্ণা ভাবল এবার সত্যি সত্যি অফিসের কাজে মন দিতে হবে। চেনা অচেনা নিয়ে পাগলামি করবার সময় নয়। যদি মনে পড়বার হয় নিজে থেকেই পড়বে, না পড়লেও কোনো ক্ষতি হবে না। মহিলার কাজ ভালো, এটাই আসল। চেনা না অচেনা সেটা তো আসল নয়। মন স্থির করে সুপর্ণা রিপোর্টের পাতা উল্টালো। রিপোর্টে অজস্র ফাঁক। কাজের হিসেবের সঙ্গে টাকার হিসেব মেলেনি বহু জায়গায়। রিপোর্টগুলো দেখবার সময় এদিকে খুব খেয়াল রাখতে হয়। সামান্য চোখ এড়ালে অনেক টাকা এদিক ওদিক হয়ে যাওয়ার ভয়। আরও একবার খুঁটিয়ে দেখে নোট লিখতে শুরু করল সুপর্ণা। মনে পড়ল সন্ধেবেলা বাড়ি ফেরার পথে। গাড়ি তখন বালিগঞ্জ ফাঁড়ির কাছে। ছবির মতো স্পষ্ট মনে পড়ে গেল সুপর্ণার। কত বছর আগের কথা? 27, 28 নাকি আরও বেশি? সুপর্ণার বিশ্বাস হচ্ছে না। ঠিক মনে পড়েছে তো? ভুলও তো হতে পারে। দেখতে হবে, এখনই দেখতে হবে। মনে পড়া মুখটার সঙ্গে মিলিয়ে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সে ড্রাইভারকে বলল, মহেশ, একটু তাড়াতাড়ি চালাও তো, বাড়িতে একটা জরুরি কাজ আছে। বাতাসির মা দরজা খুলে বলল, বৌদি এসে গেছেন, আসুন, চা বসাই। একদম সেই মেয়ে, সেই চাপা নাক, সেই পান পাতার মতো মুখ, সেই সামান্য ঘাড় কাত করে কথা বলা। শুধু বয়সটাই বেড়ে গেছে। শরীর কেঁপে উঠল। সোফার হাতল ধরে নিজেকে কোনো রকমে সামলালো সুপর্ণা। রাতে 4টে রুটি খায় নির্মল, আজ আরও একটা নিল। বাহ, রুটি তো বেশ নরম বানাতে পারে, সবজিটাও খারাপ করেনি। শুধু একটু ঝাল কম দিতে বলবে, বুঝলে সুপর্ণা? আমি দেখেছি গরিব মানুষের ঝালের হাতটা একটু বেশির দিকে হয়, ঝালটা ঠিক মাপ মতো দিতে পারে না। অথবা কে জানে, আগে যে বাড়িতে কাজ করেছে তারা বোধহয় বেশিই ঝাল খেত, সেখান থেকে ঝাল বেশি দেওয়ার অভ্যাস হয়ে গেছে। কথা বলতে বলতে নির্মল স্ত্রীর দিকে তাকালো। সুপর্ণা মুখ নামিয়ে খাবার নিয়ে নাড়াচাড়া করছে, মুখে তুলছে না। কি হলো, খাচ্ছ না কেন? সুপর্ণা, সব বিষয় নিয়ে বাড়াবাড়ি করাটা এবার ছাড়বে? অনেক তো বয়স হয়েছে, ডোন্ট বি সিলি। এখন আর ছেলে মানুষই মানায় না। কি দেখতে কি দেখেছ,
তাই নিয়ে মাথা খারাপ করছো। তুমি কি শিওর? হ্যাঁ, আমি নিশ্চিত। কি নিশ্চিত? এই মহিলা তোমার সঙ্গে স্কুলে পড়তো? হ্যাঁ, পড়তো, আর আমাদের ক্লাসেই পড়তো। ক্লাস 7 না 8 পর্যন্ত শান্তিকে দেখেছি আমি, তারপর আর মনে নেই। তাছাড়া ক্লাস 9-এর গোড়াতেই তো বাবার ট্রান্সফার হয়ে গেল। আমরা ভাই বোন কলকাতায় এসে বড় স্কুলে ভর্তি হলাম। তুমি ভুল দেখেছো। কাকে দেখতে কাকে দেখেছো। আর দয়া করে এই সব ভুল ভেবে এদিকে আবার তাড়িও না। অনেক কষ্টে একজন জুটেছে, তাড়ালে নিজেই ঝামেলায় পড়ে যাবে। সুপর্ণা প্লেট সরিয়ে দিয়ে অন্যমনস্কভাবে বলল, একটা কালো মতো মেয়ে পেছনের দিকে বসে থাকতো, কথাটা তা কম বলতো। কারোর সঙ্গে বেশি ভাবটাপ ছিল না, আমার সঙ্গেও না। বেশিরভাগ সময়ই জামা আয়রন করা থাকতো না। পিটি ক্লাসে যে কিডসটা পড়তো সেটার বুড়ো আঙুলের কাজটা ছিল ছেঁড়া। আমার খুব ভালো করেই মনে পড়ছে সেই মেয়েটার নাম ছিল শান্তি। রোল নাম্বারটা ঠিক মনে পড়ছে না, আর একটু ভাবলে হয়তো সেটাও মনে পড়বে। স্টপ ইট সুপর্ণা, প্লিজ স্টপ ইট। দয়া করে আর রোল নাম্বার মনে করতে হবে না, অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ। এবার গল্পটা থামাও। গল্প নয়, আমি সত্যি বলছি। আমাদের এই নতুন ঝি একসময় আমার সঙ্গে স্কুলে পড়তো। ওয়ান্স আপন এ টাইম শি ওয়াজ মাই ক্লাসমেট। নির্মল ঝুঁকে পড়ে স্ত্রীর কাঁধে বাঁ হাতটা রাখল, শান্ত গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নিচ্ছি বাতাসির মা তোমার স্কুলের সহপাঠী ছিল, কিন্তু তাহলে তো তারও তোমাকে মনে পড়বার কথা। তুমি যেমন তাকে চিনতে পেরেছ, সেও তোমাকে চিনেছে, তাই না? তারপরেও তোমাকে বৌদি বৌদি করছে। কি বলতে চাইছো তুমি? আমি ঠিক বুঝতে পারছি না। কিছুই বলতে চাইছি না ডার্লিং, শুধু বলতে চাইছি এর থেকেই প্রমাণ হয় তোমার ভুল হচ্ছে। লজিক তো তাই বলছে, তাই না? হয়তো চিনেছেও, চিনেও বলছে না, লজ্জা পাচ্ছে। যার বাড়িতে বাসন মাজতে ঘর মুছতে এসেছে তাকে কখনো কি বলা যায় আমি আপনার সঙ্গে পড়তাম? ঠিক আছে, না হয় বলা যায় না, কিন্তু আচরণে তো কিছুটা আঁচ করতে পারা যায়। সেটা কি পেরেছ? পারোনি, কারণ হয় তুমি ভুল চিনেছ, নয় সে তোমাকে মনে করতে পারেনি। সুতরাং আপাতত বিষয়টা মুলতবি রাখাই ভালো। সুতরাং কালকে বরং জিজ্ঞাসা করে শিওর হওয়া যাবে। যা, তা কখনো করা যায় নাকি? সুপর্ণা উঠে রেফ্রিজারেটর থেকে পুডিং বের করল, নির্মলকে প্লেটে দিল। নির্মল হেসে বলল, না, করা যায় না। আর দয়া করে করতেও যেও না। ভাববে পাগলের বাড়িতে এসে পড়েছি, ভেবে ভয় পেয়ে কাজ ছেড়ে পালাবে। তার থেকে বরং তুমি ছুটির দিনে স্পেশাল একটা রান্নার প্রিপারেশন শিখিয়ে দাও ওকে। এই ধরো মোচার চপ, পোস্তর বড়া, তারপর তোমার এই ধনে পাতার আলুর দমটাও শেখাতে পারো। ইটস আ বিউটিফুল ডিশ। ও ভালো কথা সুপর্ণা, মিমির ঘরটা রোজ একটু পরিষ্কার করতে বলো তো। সকালে দেখলাম খাটের তলায় অনেক ধুলোক হয়েছে। এই নাও পুডিং খাও, প্লিজ খাও। ইচ্ছে না করলেও খানিকটা পুডিং খেলো সুপর্ণা। অনেকদিন পর রাতে ঘুমের ট্যাবলেট খেতে হলো তাকে। সকালে ঘুম ভাঙল টেলিফোনের আওয়াজে। পুনে থেকে মিমি ফোন করেছে। তার গলায় উদ্বেগ। মা, এনিথিং রং উইথ ইউ? নাথিং সোনা, নো প্রবলেম। উফ বাঁচালি, কাল বাবা রাতে ফোন করে যা ঘাবড়ে দিয়েছিল। তুমি ঘুমের ওষুধ খেয়েছো শুনে আমি ফোন করিনি আর, নইলে তখনই তোমাকে ফোনে ধরতাম। সুপর্ণা রেগে গেল। নির্মলের কোনো কাণ্ডজ্ঞান নেই। ছোট মেয়ে পড়াশোনা করতে দূরে গেছে, তাকে এসব বলার কি মানে? অযথা চিন্তার মধ্যে ফেলা। নির্মলের এই একটা বড় দোষ, মেয়েকেই সব বলা চাই। সুপর্ণা বলল, তোমার বাবাকে তো জানোই মিমি, সব বিষয় বেশি চিন্তা করে, কিচ্ছু হয়নি। বাবা বলল একজন নতুন কাজের মাসি নাকি জয়েন করেছে আমাদের বাড়িতে, অ্যান্ড দ্যাট লেডি ওয়াজ ইয়োর ক্লাস ফ্রেন্ড। ইজ ইট কারেক্ট মা? সত্যি? এতটা যখন মেয়ে জেনে গেছে, বাকিটাও বলে দেওয়া ভালো। সমস্যাটা ওর কাছে পরিষ্কার হোক। সুপর্ণা বলল, হ্যাঁ, এখনো পর্যন্ত বিষয়টা সত্যি না মিথ্যে তা বলার জায়গা আসেনি মিমি। আমাকে আরেকটু জানতে হবে। প্রথমে তো সত্যি মনে হয়েছিল,
তবে কাল রাতে ডিনারের সময় তোমার বাবা একটা লজিক দেখিয়েছে। লজিকটা খুব খারাপ নয়, সেটাতে আমি খানিকটা কনভিন্সড হয়ে পড়েছি। যাক ওসব কথা, তুমি বলো, তুমি কেমন আছো? পড়াশুনো কেমন চলছে? ও মা, কেমন আছি পরশুদিনই তো বললাম, ভুলে গেলে নাকি? ঠিক আছে, আবার বলছি, আমি তোমাদের ছেড়ে খুব খারাপ আছি, যাকে বলে ভেরি ব্যাড। আবার নতুন পড়াশুনো, আড্ডা, হস্টেল লাইফ এইসব নিয়েও দারুণ আছি, একেবারে ভেরি গুড বলতে পারো। সব মিলিয়ে গুড ব্যাড সব রকম আছি। তোমার মেলে একটা লিস্ট পাঠিয়েছি, আজই দেখে নেবে আর জিনিসগুলো কিনে রাখবে। ওর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হলো মাটির দুল আর হার। আমাদের ইনস্টিটিউটে এবার রবীন্দ্র জয়ন্তী হবে, আমি ঠিক করেছি ওতে মাটির অর্নামেন্টস পরে গান গাইব। এখানে সবার চোখ কপালে উঠে যাবে। মনে থাকে জানো মা, সেরকম বুঝলে শান্তিনিকেতন থেকে আনিয়ে রাখতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, আনিয়ে রাখবো। তোমার কোর্স কীরকম এগোচ্ছে মিমি? এগোচ্ছে কি, একেবারে হই হই করে ছুটছে মা। কাল থেকে আমাদের সফটওয়্যার প্রোগ্রামিং শুরু হয়ে গেল, ভেরি ইন্টারেস্টিং জানো। ওকে বাই মা, আমার ক্লাসের টাইম হয়ে গেল। আশা করি নেক্সট টাইমে বাড়ি গেলে তোমার ক্লাস ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যাবে। বাই। মিমি, এবার কিন্তু তুমি একটা চড় খাবে। ব্রাশ করতে করতে সুপর্ণার মনে হলো নির্মলের কথাটা উড়িয়ে দেবার মতো নয়। যার সঙ্গে এতগুলো বছর স্কুলে পড়াশুনো করেছে সে চিনতে পারবে না? ঘটনা সত্যি হলে একটা জড়তা থাকতো না? সে নিজেই অন্য কোনো মেয়ের সঙ্গে গুলিয়ে ফেলছে। তার নাম হয়তো শান্তি ছিল। শান্তি এমন কিছু অভিনব নাম নয় যে একজনেরই থাকতে হবে। মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে আসার পর সুপর্ণার নিজেকে বেশ হালকা লাগলো। মনে হচ্ছে একটা বিচ্ছিরি চিন্তা সে ঘাড় থেকে নামাতে পেরেছে। নির্মল আজও বেরিয়েছে ভোরে, সুপর্ণাকে ঘুম থেকে তোলেনি, নিজেই চা বানিয়ে নিয়েছে। কাল রাতেই বলে রেখেছিল সে তার বসকে নিয়ে আজ যাবে আসানসোলে, রাতে থাকবে। দুর্গাপুর ঘুরে ফিরতে ফিরতে সেই কাল বিকেল। সুপর্ণা ব্রেকফাস্ট তৈরি করছে, শ্বশুরমশাইকে দিয়ে কাগজে চোখ বোলাতে বোলাতে নিজেও খেয়ে নিল। ঠিক ছিল বাতাসির মা আজ থেকে শ্বশুরমশাইয়ের জন্য রান্না শুরু করবে। নির্মল কাল বাজার করে রেখেছিল, কিন্তু বাতাসির মা এখনও আসেনি। টুকটাক দু একটা ঘরের কাজ সেরে একসময় অফিসের জন্য তৈরি হতে উঠল সুপর্ণা। দ্বিতীয় দিনেই দেরি করবে কেন? তাহলে কি কাজ করবে না, নাকি চিনতে পেরে কাজ ছেড়ে দিল? যে চিন্তা কিছুক্ষণ আগে ঝেড়ে ফেলে দিয়ে নিশ্চিন্ত হয়েছিল সুপর্ণা, সেটাই যেন আবার ফিরে এলো। মার ওখানে একবার ফোন করবে, হয়তো এতক্ষণে সেখানে গিয়ে বলে এসেছে। থাক, দরকার নেই, না এলেই ভালো। একে না রাখাই উচিত। হয়তো দেখলে আবার আজে বাজে সব মনে হবে। আজ না হোক কাল আর একজনকে পাওয়া যাবে ঠিকই। টাকা খরচ করলে সব পাওয়া যায়, কাজের লোকও পাওয়া যাবে। সুপর্ণা টেলিফোন তুলে হোম সার্ভিসের নম্বর টিপল, বলল, নিন, আমার শ্বশুরমশাইয়ের লাঞ্চের অর্ডারটা লিখে নিন। কাল গাদার মাছ দিয়েছিলেন কেন? বুড়ো মানুষ, কাঁটা বাছতে অসুবিধে হয়েছে। অফিসের ব্যাগ গোছাতে গোছাতে সুপর্ণার মনে হলো বাতাসির মা না আসায় সে একই সঙ্গে খুশি এবং বিরক্ত। খুশি হওয়ার কারণ বুঝতে পারলেও বিরক্তির কারণ সে বুঝতে পারছে না। বেরোনোর মুখেই বেল বাজল। দরজা খুলতেই মুখ কাঁচুমাচু করে বাতাসির মা বলল, দেরি হয়ে গেল বৌদি, মেয়েটার খুব জ্বর, বমিও করছিল। কাজের লোকের সাজগোজ খেয়াল করবার সময় আর ইচ্ছে দুটোর কোনোটাই সুপর্ণার নেই। তবু সে খেয়াল করল শান্তি পরেছে বেগুনি রঙের শাড়ি, তাতে লাল পাড়। ব্লাউজের রং বেগুনি বা লাল কোনোটাই নয়, হালকা সবুজ। এমনি সবুজ নয়, রং চটা সবুজ। কপালে একটা ছোট্ট টিপ, মনে হয় কালো, অন্য কোনো ঘন রঙও হতে পারে। হাতে গলায় কিছুই নেই, তবে কানে দুলের মতো কি একটা যেন রয়েছে। সে জিনিস এত ছোট যে চোখে পড়ে না। চোখে রাত জাগার ক্লান্তি।
সুপর্ণার মাথায় যেন আগুন জ্বলে উঠল। অনেক কষ্টে সে নিজেকে সামলালো। তারপর দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, দেখো বাতাসির মা, কাজের লোকদের সঙ্গে ঝগড়া করবার মতো রুচি আর সময় আমার নেই। গোড়াতেই একটা জিনিস ঠিক করে দেওয়া ভালো। মাইনে যেমন চাইবে তেমনই পাবে, আমি কোনো দরাদরিতে যাব না। কিন্তু মেয়ের জ্বর, ছেলের পা মুচকে যাওয়ার কথা আমাকে শোনাবে না। কাজে ঠিক সময়ে আসতে হবে, ঠিক মতো কাজ করতে হবে। সেটা যদি পারো করবে, না পারলে আমার এখানে কাজ না করাই ভালো বাবা। দ্বিতীয় দিনেই কড়া কথা বলতে হবে বলে খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। তাড়াহুড়োর কিছু নেই, তুমি সন্ধে পর্যন্ত ভাবো। অফিস থেকে ফিরে এলে আমাকে জানাবে। যদি তার আগে চলে যেতে চাও তো যেতে পারো। যাওয়ার আগে শ্বশুরমশাইকে বলে দেবে উনি যেন দরজাটা আটকে দেন। চিন্তা করো না, আমি তোমার 2 দিনের মাইনের হিসেব করে সন্তোষপুরে মায়ের কাছে পাঠিয়ে দেব। অফিসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সুপর্ণা দুর্দান্ত খবরটা পেল। জোনাল ডিরেক্টর নিজে ডেকে তাকে খবরটা দিলেন তার প্রমোশন হয়েছে। আজ থেকেই ঘর আলাদা, অফিসের গাড়ি, মাসে একবার করে প্লেনে চেপে মুম্বাই যেতে হবে হেড অফিসে মিটিং করতে। সুপর্ণা দারুণ খুশি হলো। এত খুশি যে নির্মলের মোবাইল নম্বরটাই ভুল টিপে বসল এবং সে নিজেই হাসতে শুরু করল। নির্মলকে ধরার পরেও সেই হাসি থামল না। নির্মল বলল, হ্যালো, হাসছো কেন? বসের পাশে বসে আছি, হাসি থামিয়ে তাড়াতাড়ি বলো তো, এনি প্রবলেম? নো প্রবলেম, একটা গুড নিউজ আছে, ভেরি গুড নিউজ। প্রমোশনের কথা শুনে নির্মল বলল, ইস, এক্ষুনি কলকাতায় ফিরে যেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা তো সম্ভব নয়। কাল বিকেলের আগে কিছুতেই ফিরতে পারছি না। মেনি মেনি কংগ্র্যাচুলেশন সুপর্ণা, আই এম প্রাউড অফ ইউ। নির্মলের পর সুখবরটা মাকে জানালো সুপর্ণা। মলিনা দেবীর এই একটা গোলমাল, ছেলে মেয়েদের একটা কিছু ভালো হলেই হলো, অমনি ভ্যাঁ করে কেঁদে ফেলবেন। আজও ফেললেন, বললেন, সুপু, তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন। মিমিকে এখন ধরা যাবে না, সে এখন ক্লাসে, মোবাইল বন্ধ করা আছে। সুপর্ণা মেয়েকে একটা SMS পাঠালো। ছোট্ট মিমির মা এখন মস্ত অফিসার। মিমি মোবাইল খুললেই মেসেজ পেয়ে যাবে, আর পেয়ে নিশ্চয়ই লাফিয়ে উঠবে। লাঞ্চের পর নিজের ঘরে এসে বসেছে সুপর্ণা। ঘর সুন্দর, জানলায় বড় বড় পর্দা, এসি মেশিনের চাপা আওয়াজ। শুধু নতুন চেয়ারে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কদিনেই ঠিক হয়ে যাবে। অফিসের প্রায় সকলেই এসে অভিনন্দন জানিয়ে যাচ্ছে। মিসেস সান্যাল বললেন, যাক, আজ থেকে তো আর সুপর্ণা বলা যাবে না, ম্যাডাম বলতে হবে। সুপর্ণা হাতটা জড়িয়ে ধরে বলল, যা, কী যে বলেন। তপতি বলল, ওসব জানি না, বাইরে ডিনার খাওয়াতে হবে। অজন্তা ন্যাকা ন্যাকা গলায় বলল, বয়ে গেছে বাইরে খেতে। সুপর্ণা দি, বাড়িতে নেমন্তন্ন করতে হবে কিন্তু। কর্তা আর ছেলেকে নিয়ে যাব। তুমি এখন বস, বসের বাড়িতে নেমন্তন্ন খাবার মজাই আলাদা। এতক্ষণ বাড়ির কথা মাথা থেকে উবে গিয়েছিল। মনে পড়ল অজন্তার কথা শোনার পর, বাতাসির মা আছে না চলে গেছে? নিশ্চয়ই চলে গেছে। চেনা অচেনা যাই হোক, ওরকম কথার পর থাকাটা খুবই অপমানের। বাড়িতে একটা ফোন করে দেখলে কেমন হয়? এখন তো নিজের ঘর, জোরে কথা বললেও কোনো অসুবিধে নেই। ঘর ফাঁকা হোক। ঘর ফাঁকা হতেই বিকেল গড়িয়ে গেল। এখন নিজের টেবিলে 2টো ফোন। তবু পুরনো অভ্যেসে সুপর্ণা অপারেটরের কাছে বাড়ির লাইন চাইল। বাবা, সব ঠিক আছে তো? না, কিচ্ছু ঠিক নেই। তোমার ওই কাজের লোক অতসী না বাতাসি, তার কিন্তু গোলমাল আছে বৌমা। কেন, কি হলো? গোলমাল কিসের? সে এখনো আছে? আছে মানে খুব ভালো করেই আছে। একটু আগে দেখলাম রান্নাঘর থেকে কি যেন এনে নিজের ব্যাগটায় পুড়ছে। লক্ষ্য করে দেখি একটা বেগুন আর কটা আলু রয়েছে হাতে। আচ্ছা, তাই? আপনাকে চা করে দিয়েছে? দিয়েছে, চা দিয়েছে, চায়ের সঙ্গে সুজিও দিয়েছে। তবে আজও চায়ে চিনি বেশি।
সুজিটা ভালোই হয়েছে, কিসমিস ছিল। কাল বলেছে আবার মোচার চপ করে খাওয়াবে। আমি বলেছি করো, তবে ওতে কিসমিস দিও না। ফোন ছেড়ে দেওয়ার পর চুপ করে বসে রইল সুপর্ণা। এইরকম একটা আনন্দের দিনে হঠাৎ করেই যেন মনটা খারাপ হয়ে গেল তার। কাজের লোক একটু আধটু চুরি করবে, এতে মন খারাপ করার কিছু নেই। তবু হলো কেন হলো? সে কি ভেবেছিল বাড়িতে ফোন করে শুনবে অপমানিত বাতাসির মা কাজ ছেড়ে চলে গেছে? তাহলে কি সে খুব খুশি হতো? কেন খুশি হতো? সুপর্ণার মন খারাপ বাড়তেই লাগলো। মন খারাপের মধ্যেই সুপর্ণা কম্পিউটার চালু করে মিমির মেল খুলল। এই ঘরের কম্পিউটারটা দেখতে খুব সুন্দর। মেশিন, কিবোর্ড, মাউস, এমনকি মাউস প্যাডটাও কালো, একেবারে জেড ব্ল্যাক। কালো রং এত সুন্দর হয়? মিমির তালিকা লম্বা, হাবি জাবি অনেক জিনিসের কথা লিখেছে। শেষে 5টা বইয়ের নাম, পাশে স্টার দেওয়া। খুব জরুরি হলে মিমি পাশে স্টার দেয়। এর মধ্যে প্রথম 4টে সফটওয়্যার বিষয়ক বই, শেষেরটা গীতবিতান। একটা নিয়ে গেছে, আবার একটা চায়। নিশ্চয়ই কাউকে দেবে, পাগল মেয়ে একটা। বাড়ি ফেরার সময় একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল সুপর্ণা। অফিস থেকে ফিরে গা না ধুয়ে সুপর্ণা কিছু করতে পারে না, আজও ধুলো। তারপর ড্রয়িং রুমে বসে শান্তভাবে সুজি খেলো, চা খেলো, মুখ তুলে বলল, বাহ, বেশ হয়েছে তো। এত সুন্দর সুজি করতে তুমি কোথা থেকে শিখলে বাতাসির মা? আগে যে বাড়িতে কাজ করতে সেখান থেকে? বাতাসির মা দরজার কাছে দাঁড়িয়ে মাথা নামিয়ে আছে। প্রশংসা শুনে সে বোধহয় লজ্জাই পেয়েছে। নিচু গলায় বলল, বৌদি, আমি জানি, সুজি জানি, গাজরের হালুয়া জানি। বলেন তো একদিন করতে পারি। বারে, গাজরের হালুয়াও জানো? তোমার দাদাবাবু গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসে। আমি বাবা অত সব পারি না। তাছাড়া সময় কোথায়, দেখছই তো, অফিসের কাজেই পাগল পাগল অবস্থা। যাক বাতাসির মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোমাকে আর এখানে কাজ করতে হবে না। আমি তোমাকে রাখছি না, কাল থেকে আর আসতে হবে না। এখনও তোমার মাইনে ঠিক হয়নি, তবু আমি এই 100 টাকাটা দিচ্ছি। জানি 2 দিনের কাজের পক্ষে এই টাকা বেশি, তাও রাখো। মহিলা মুখ তুলে তাকালো। তার চোখে কি বিস্ময় নাকি রাগ? সুপর্ণার খুব ইচ্ছে করছে তাকিয়ে দেখে, কিন্তু পারল না, মুখ নামিয়ে নিল। টেবিল থেকে একটা পত্রিকা তুলে কিছু ঘটেনি ভঙ্গিতে পাতা ওল্টাতে ওল্টাতে বলল, যাও আর রাত করো না, অসুস্থ মেয়ে বাড়িতে আছে। যাওয়ার আগে এই কাপ প্লেটগুলো ধুয়ে দিয়ে যেও। ও হ্যাঁ, শোনো বাতাসির মা, রান্নাঘর থেকে তুমি নাকি বেগুন আর আলু টালু কী সব নিয়েছো। জানি না সত্যি নিয়েছো কি না। যদি সত্যি নিয়ে থাকো তাহলে ওগুলো রেখে দিয়ে যেও। তোমার দাদাবাবু আবার রাতে বেগুন ভাজা ছাড়া রুটি খেতে পারে না তো। কি ছেলে মানুষের মতো স্বভাব বলো তো। রাতে মিমি তার মস্ত অফিসের মাকে ফোন করে অবাক হয়ে গেল। মা, কি হয়েছে, তুমি কাঁদছো? সুপর্ণা ইচ্ছে করলে মিথ্যে বলতে পারত, সে তা করল না। ফোঁপাতে ফোঁপাতে বলল, হ্যাঁ রে সোনা, আমি কাঁদছি। মার কাছ থেকে ঠিকানা নিয়ে বাড়ি খুঁজে বের করতে অসুবিধে হলো। বাইপাস থেকে অনেক ভিতরে, এইসব জায়গায় ঠিকানা থাকা না থাকা সমান। তাছাড়া গাড়ি রাখতে হয়েছে দূরে। ড্রাইভার বলল এই সরু পথে গাড়ি ঢুকবে না, তার ওপর আবার কাদা। এই সন্ধেবেলা চাকা ফেঁসে গেলে কেলেঙ্কারি হবে। মহেশ হলেও একটা কথা ছিল, অফিসের গাড়ি, চট করে কিছু বলা যায় না। সুপর্ণা নেমে পড়ল। কিছুটা হেঁটে একে ওকে জিজ্ঞেস করে একটা টিনের দরজার সামনে এসে দাঁড়ালো সুপর্ণা। বিচ্ছিরি অন্ধকার। এখানে কি আলো আসেনি নাকি লোডশেডিং? একটা টর্চ আনলে ঠিক হতো। সুপর্ণা 2বার দরজায় টোকা দিল, তারপর ফিসফিস করে ডাকল, শান্তি, শান্তি। দরজা খুলল বাতাসির মা। তার হাতে একটা হ্যারিকেন। চিমনিতে কালি পড়ে আলোটা কেমন ছায়া ছায়া। সেই আলো ছায়া পড়েছে বাতাসির মায়ের মুখে। বেশ লাগছে।
ছবির মতো। সামান্য হেসে সে বলল, আয় সুপর্ণা, ভেতরে আয়, আজও মেয়েটার খুব জ্বর রে। প্রচেতগুপ্তের সখী গল্পটি এখানেই শেষ হলো। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে, ভিডিওতে লাইক দেবেন, যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।